12 বছর বয়সে রাসমণির বিয়ে হয়ে যায় এবং বিয়ের 1 বছরের মাথায় রাসমণি বিধবা হয়ে যায়। যৌতুক হিসেবে পেয়েছে বাবা বাড়ি থেকে 1 বাক্স গয়না। আর এই গয়না নিয়ে এগোতে থাকে আমাদের মুভির কাহিনী গয়নার বাক্স। গল্প শেষে রয়েছে টুইস্ট। কাহিনী চলতে থাকে 1949 সালের প্রেক্ষাপটে। এবারে ছোট ছেলে চন্দন বিয়ে করে নিয়ে আসে সৌম্যতাকে। আর প্রথম দেখাতে পিসিমার সৌম্যতাকে পছন্দ হয়নি। পিসিমা তার যৌবনকালের একটা ছবি সৌম্যতাকে দেখাচ্ছিল আর তার রূপের বর্ণনা দিচ্ছিল। সৌম্যতার শ্বশুরমশাই আশীর্বাদ স্বরূপ প্রথমে পিসিমার কাছে নিয়ে এসেছে, তাই আশীর্বাদ স্বরূপ সৌম্যতাকে এক জোড়া বালা উপহার দিল। সৌম্যতা যাওয়ার সময় পড়ে যাচ্ছিল, তখন চন্দন তাকে ধরে। আশীর্বাদ স্বরূপ সকলকেই কিছু না কিছু স্বর্ণের জিনিস দিতে হয়, এতে করে পিসিমার মেজাজ খুবই খারাপ। তাদের বিদায় হতে বলল। পরের দিন সকালবেলা সৌম্যতাকে দেখা যায়। সৌম্যতা নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছে এ বাড়ির সাথে। ঘরে যাওয়ার সময় দেখলো তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে এবং নিচে অনেক হইচই। তখন দেখতে পেল তার শ্বশুরমশাই একটা পালঙ্ক বিক্রি করার জন্য লোক এনেছে এবং সব কিছু বিক্রি করে দিল। তিনি তার পালঙ্কের ইতিহাস সম্পর্কে বলতে লাগলো, কিন্তু সে কোনো গুরুত্বই দিল না। এরপরে দেখা যায় চন্দন এবং চন্দনের বড় দাদাকে। তারা দুজনে বসে মাছ ধরছে। তার পাশে রাস্তা দিয়ে তাদের বাড়ির পালঙ্ক এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যাচ্ছে, কিন্তু তাদের কোনো আক্ষেপই নেই। এইদিকে তার শাশুড়ি সৌম্যতাকে বলতে থাকে, নতুন আছো চন্দনকে বুঝাও, চন্দনকে একটা কাজে ঢুকিয়ে দাও, না হলে পরে পস্তাবে। সৌম্যতা তার স্বামী চন্দনকে খুবই ভয় পায়। ভয়ের চোটে দেখা যায় যে চা পড়ে যাচ্ছিল। সৌম্যতা চা দেওয়ার সময় ভয়ে কাঁপছিল। সৌম্যতা চন্দনকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, এতে করে চন্দন খুবই ক্ষেপে যায়। চন্দন তখন বলতে থাকে, তোমাকে বলে যাওয়ার কি আছে। এতে করে সৌম্যতার মন খুবই খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় বিকেলবেলা সৌম্যতা আকাশের দিকে তাকিয়েছিল। তারপর সে চুপি চুপি ছাদে যাচ্ছিল, যাতে করে তার পিসিমা তাকে দেখতে না পায়। সে দেখলো তার পিসিমা ঘুমোচ্ছে। সে লুকিয়ে ছাদে চলে গেল। তার পিসিমা কোনো টেরই পেল না। তারপর ছোট ছোট বাচ্চাদের ঘুড়ি উড়ানো দেখতে থাকলো। তার এখন আগের থেকে অনেকটাই ভালো লাগছিল। একা একা ঘরে বসার থেকে সে ছাদে এসেছে। তারপর তার এক আত্মীয়ের সাথে দেখা হয়ে গেল। সে বলল সে তাকে চিনে কিনা। সে মাথা নাড়ল, এতে করে সে হেসে দিল। সৌম্যতা অনেক কিছুই তাকে জিজ্ঞেস করলো। তারা বসে গল্প করছিল। সৌম্যতার সাথে তার ভালোই ভাব হয়ে গেল এবং সৌম্যতাকে বলল, নতুন আছো, আস্তে আস্তে চিনে যাবে সব কিছু। এবং তারা অনেকক্ষণ গল্প করলো এবং দেখলো তার শ্বশুরমশাই এটা নিয়ে তারা হাসাহাসি করছিল। তারপর সৌম্যতা ছাদ থেকে তার রুমে যাচ্ছিল এবং চুপি চুপি যাচ্ছিল। তারপর দেখলো একটি বিড়ালকে। পিসিমা এই বিড়ালকে মোটেই সহ্য করতে পারত না। পিসিমাকে যেভাবে দেখে গিয়েছিল ঠিক সেইভাবে আছে, তাই সৌম্যতার একটু সন্দেহ হলো। সে পিসিমার কাছে যেতে বুঝতে পারলো পিসিমা আর নেই। তারপর দেখলো পিসিমার আত্মা বসে আছে এবং তাকে বলছে তার সিন্দুক থেকে সে গয়নার বাক্সটা বের করে নিজের কাছে রেখে দিতে, কারণ তার বাড়ির বউরা সকলে হিংস্র হায়নার মতো বসে আছে কবে পিসিমা মারা যাবে এবং গয়নার বাক্স হাতিয়ে নেওয়া যাবে। তাই সৌম্যতার কাছে পিসিমা বাক্সটা রাখতে দিল। যাওয়ার পথে বড় বউয়ের সাথে ধাক্কা খেলো। বড় বউয়ের একটু সন্দেহ হলো। সৌম্যতা প্রথমে তার কাপড়ের বাক্সর মধ্যে গয়নার বাক্সটা রাখে। তারপর তার কি মনে হলো সে আবার আরেক জায়গায় রাখে। তারপর সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখলো চন্দনকে। সে ভয়ে কাঁপছিল এবং জানতে পারলো তার পিসিমা আর নেই, কিন্তু সে তো আগে থেকেই জানতো। সকলে বাক্স খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু বাক্স তো তারা পাচ্ছেই না। পিসিমা শুধু শুধু সৌম্যতাকে ভয় দেখাতে থাকে এবং সৌম্যতা এতে ভয়ে আঁতকে ওঠে এবং কাঁদতে থাকে। তারপর সকলে পিসিমার গয়নার বাক্স খুঁজতে লাগলো, কিন্তু কোথাও গয়নার বাক্স খুঁজে পেল না। সকলে চিন্তিত হয়ে গেল গয়নার বাক্সটা গেল কোথায়। এতে করে পিসিমা হাসতে লাগলো,
কিন্তু কেউ তাকে দেখতে পেল না, শুধুমাত্র নম্রতা ছাড়া। তারপর দেখা যায় তাদের বাড়ির পুকুরে জাল ফেলে গয়নার বাক্স খোঁজা হচ্ছে, কিন্তু তাও তারা কিছুই পেল না। গয়নার বাক্স খুঁজতে খুঁজতে বড় বউয়ের ঘর পর্যন্ত চলে এলো। বড় বউ আগে থেকে নম্রতাকে সন্দেহ করছিল। নম্রতার ঘরে আসার পরে তারা দেখতে পেল কাপড়ের একটা বড় বাক্স। তারা ধারণা করছিল এর ভিতরে নম্রতা গয়নার বাক্সটা লুকিয়ে রেখেছিল। তারপর বড় বউ নিজ হাতে বাক্সটার থেকে সব কাপড় বের করতে লাগলো, কিন্তু যতবারই যায় ততবারই বাক্সটার ঢাকনা তার হাতে লেগে যায়। এতে করে তারা খোঁজা বন্ধ করে দিল। তারপর বাড়িতে পুলিশ আসলো এবং বাড়ির যে কর্মচারীরা ছিল তাদেরকে একে একে ধরে নিয়ে যেতে লাগলো। নম্রতার শ্বশুরমশাইয়ের ধারণা গয়নার বাক্সটা তারাই সরিয়ে রেখেছে। এদিকে বড় বউকে দেখা যায় সে নম্রতাকে তো আগে থেকে সন্দেহ করছিল এবং নম্রতাকে বলল গয়নার বাক্সটা কোথায় এবং তারও অর্ধেক পাওনা আছে, তার ভাগ যদি তাকে না দেওয়া হয় তাহলে সে সবাইকে বলে দিবে। এতে করে পিসিমা খুবই রেগে গেল। পিসিমা তার এমন অবস্থা করলো যে সে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। তারপর ডাক্তার আসে এবং দেখতে থাকে যে সে সুস্থই আছে, কিন্তু সে কথা বলতে পারছে না। বড় বউ হাতের ইশারায় নম্রতাকে দেখাচ্ছিল, কিন্তু কেউই কিছু বুঝতে পারেনি। তারপর চন্দন একটা খাতার কলম দেয়, কিন্তু তারপর দেখতে পেল তার হাতও অবশ হয়ে গেছে, হাতও নাড়াতে পারছে না। এতে করে বাড়ির সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেল যে হঠাৎ করে বড় বউর কি হলো। রাতের বেলা দেখা গেল খাসির মাংস রান্না করছিল নম্রতা। তখনই পিসিমা এসে হাজির। পিসিমা বলল, বা কি সুন্দর সুবাস, রান্নার হাত তোর খুবই ভালো, এসব বলতে লাগলো। তারপর পিসিমাকে নম্রতা বলল যে বড় বউয়ের সাথে এ কাজটা কি করা ঠিক হলো। এতে করে পিসিমা আবারও রেগে গেল। তারপর বলতে থাকলো তোর তরকারিতে লবণ হয়নি। এ বলাতে নম্রতা বারবার লবণ দিতে লাগলো। পিসিমা বলে গেল তুই বিধবা হবে। একথা শুনে নম্রতা কাঁদতে লাগলো। বাড়ির সকলকে যখন খাবার দেওয়া হলো তখন সকলে বলতে লাগলো এত লবণ দিয়ে রান্না করা হয়েছে, সে কোথায় ছিল। তখন পিসিমা হাসতে হাসতে চলে গেল। রাতের বেলা চন্দনকে নম্রতা বলতে লাগলো আপনি কি ভূতে বিশ্বাস করেন। চন্দন এমনিতে খুব ভীত প্রকৃতি, সে নম্রতাকে না করলো যাতে এসব না বলতে। পিসিমা আবার নম্রতার কাছে আসলো এবং বললো তারা রাতে কি করে এবং কেমন লাগে। এতে করে নম্রতা খুবই লজ্জা পেয়ে গেল। এদিকে তার শ্বশুর মশাই একে একে সব জিনিস বিক্রি করতে শুরু করলো। শাশুড়ির কষ্ট দেখে নম্রতার কিছুই ভালো লাগছিল না। বাড়ির সকলেরই মন খারাপ। একে একে ঘরের সব জিনিস বিক্রি হয়ে গেল, কারোরই কিছু করার ছিল না। ঘড়ি থেকে শুরু করে মূর্তি, ভাস্কর্য সকল কিছুই তার শ্বশুরমশাই বিক্রি করে দেয়। আর এদিকে দেখা যায় চন্দন ফাঁসি দিতে গেল, কিন্তু নম্রতা তাকে অনেক কষ্টে বুঝিয়ে নিচে নামালো। নম্রতা তার পিসিমার গয়নার বাক্স থেকে একটা হার নিয়ে তা বন্ধক রেখে সেই টাকা চন্দনকে দিল, যাতে করে চন্দন কিছু করতে পারে, নতুন ব্যবসা দিতে পারে এবং তারা লাভবান হতে পারে। চন্দন জিজ্ঞেস করলো এত টাকা তুমি কোথা থেকে পেলে, কিন্তু নম্রতা কিছুই বলল না। নম্রতা বলল আমার উপর বিশ্বাস আছে তো। তারপর দেখা যায় পিসিমা জানতে পেরে নম্রতাকে আচ্ছা মতো পিসিমা দেখলো তার হার আরেকজন পরে ঘুরছে। তা পিসিমার মোটেই ভালো লাগলো না, তাই সে রান্নাঘর পুরো তছনছ করে দিল। তার শাশুড়িমা এসে দেখলো রান্নাঘর এ অবস্থা। তিনি ভাবলো ভূমিকম্প হয়েছে। তারপর দেখা যায় চন্দনকে। চন্দন দুটো বড় শাড়ির বস্তা নিয়ে তার বাড়ি আসে এবং পাশের এক আত্মীয় তা দেখে এবং জিজ্ঞেস করে এগুলাতে কি। চন্দন খুবই ঘাবড়ে যায় এবং মিথ্যা কথা বলে। নম্রতা সারা রাত জেগে প্রতিটা শাড়ির গায়ে টাকার সংখ্যা লিখছিল। সে নিজেও খুবই ক্লান্ত। তারপর সে চন্দনকে বলল শুয়ে পড়তে, কিন্তু সে বুঝতে দিল না যে সে কি পরিমাণের ক্লান্ত ছিল। তারপর তারা দোকানের কি নাম দেবে তা ঠিক করছিল, কিন্তু কোনো নামই তাদের পছন্দ হচ্ছিল না। নম্রতা হঠাৎ মনে পড়ল রাসমণির শাড়ি স্টোর দিলে কেমন হয়, তাই দেওয়া হলো। এদিকে তাদের শাড়ির স্টোরের প্রথম দিন এবং তারা ঘটা করেই অনুষ্ঠান করলো।
চন্দনের বড় দাদা তার বাবাকে গিয়ে এ খবর দিল এবং তার বাবা বলল, মান সম্মান সব শেষ করে দিল, তাদের বাড়ির ছেলে হলো দোকানদার, এসব বলতে লাগলো। এদিকে দেখা যায় সৌম্যতাকে, সে তার পিসিমার সাথে দেখা করার জন্য আসলো। পিসিমা বলল, ডাকলে কি আসতে পারি, সময় লাগে না আসতে। তারপর সৌম্যতা তাকে দেখালো যে সে তার হার ছাড়িয়ে এনেছে। এতে করে পিসিমা খুব খুশি হলো। পিসিমা ভেবেছিল এ হার আর সৌম্যতা আনবে না, কিন্তু সৌম্যতা তা ছাড়িয়ে আনলো। তারপর পিসিমা জানতে চাইলো তাদের শাড়ির দোকানের কি নাম দিয়েছে। যখন শুনলো যে তার নাম দিয়েছে, তখন সে খুশিতে কান্নাই করে দিল, কারণ সে বিধবা এবং বিধবাকে এতটা পরিমাণ সম্মান তারা দিয়েছে যে সে বলে বোঝাতে পারলো না। রাসমণি শাড়ি স্টোর, এটা শুনে পিসিমা খুব কান্না করতে লাগলো এবং চলে গেল। তারপর দেখা গেল যে পিসিমা তাদের শাড়ি স্টোরে গেল এবং ঘুরে ঘুরে সব শাড়ি দেখতে লাগলো। সে খুবই খুশি হয়েছিল, কিন্তু রাসমণিকে বুঝতে দিল না। সে শাড়িগুলো খুলে খুলে দেখছিল তাকে কেমন দেখাচ্ছিল। এদিকে কমলাকে দেখা গেল, তার দিকে সকলেই ফিদা ছিল এবং চন্দনও বাকি ছিল না। চন্দন ছিল কমলার খদ্দের। কমলা চন্দনদের শাড়ি স্টোরে গেল এবং শাড়ি দেখতে লাগলো। চন্দন তখনও হা হয়ে কমলাকেই দেখছিল এবং কমলা শাড়িগুলো দেখলো আর বলল যে কয়টা হয়েছে। যখনই কর্মচারীরা দাম যোগ করতে লাগলো, তখনই কমলা চন্দনকে বলে উঠল যে আমার থেকে টাকা নেবে। চন্দন সৌম্যতাকে জানায় যে তাদের স্টোরে অনেকগুলো শাড়ি চুরি হয়ে গেছে, কিন্তু পিসিমা সৌম্যতাকে সবকিছু বলে দেয়। এতে করে সৌম্যতা মনে খুবই কষ্ট পায়। পিসিমা আরও বলতে লাগলো, আজ তো শ্বশুরমশাই তোকে ডাকাবে এবং তোকে অনেক কিছুই বলবে। তার আগে তোকে আমি একটা গোপন কথা বলে দিই, তো শ্বশুরমশাইয়ের একজন মেয়ে মানুষ আছে, তার নাম হচ্ছে চামেলি। তোকে যখন ডাকাবে তখন তুই এই নামটা নিবি, দেখবি সবার মুখ বন্ধ হয়ে গেছে, তোকে আর কিছু জিজ্ঞাসা করবে না, তোর আর কোনো জিনিসের কৈফিয়ত দিতে হবে না। তারপর পিসিমা তার জীবনের গল্প বলতে লাগলো। তার 11 বছরে বিয়ে হয়েছিল, 1 বছরের মাথায় বিধবা হয়ে যায়। বিধবাদের নিয়ম হলো বিধবা হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া, তার আর দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। এই প্রথা ছিল সে আদিম যুগে। পিসিমা তখন বলতে থাকে, তোর বউ তো বাড়ি গেছে, তোর বাচ্চা কেমন আছে। তারপর পিসিমা তাকে রাতের আধারে আসার জন্য বলল এবং তার জন্য কেউ জানতে না পারে। তারপর দেখা গেল পিসিমা অপেক্ষা করতে লাগলো এবং এদিকে সে তাকে সংকেত দিল। এতে করে পিসিমা বারান্দা এসে দেখলো তো সে এসেছে। তারপর তাকে বলল ছাদের দিকে আসতে। সে ছাদের দিকে আসার সময় হঠাৎ করেই শব্দ হলো এবং সকল এসে দেখলো যে সে। তারপর তাকে মারতে লাগলো, মারতে মারতে তাকে মেরেই ফেললো এবং পিসিমা অঝরে কাঁদতে লাগলো নীরবে। কিছুই করার ছিল না পিসিমার। এদিকে পিসিমার কথা শুনে সৌম্যতা খুব কষ্ট পেল। তারপর সৌম্যতাকে ডাকা হলো, তার শ্বশুরমশাই সকলে উপস্থিত ছিল। সকলে বলতে লাগলো, এত টাকা তুমি কোথায় পেলে এবং কে দিয়েছে তোমাকে এতগুলো টাকা, তুমি কি সে স্বর্ণের বালাগুলো বিক্রি করে দিয়েছো। তখন পিসিমা পাশে থেকে বলতে লাগলো তো শ্বশুরমশাইয়ের সেই মেয়ে মানুষের নাম বলতে। তারপর পিসিমা এমন অবস্থা করলো যে ওরা ভুলেই গেল যে কি জন্য এসেছিল। সকলের চোখে ধুলো দিয়ে দিল এবং নম্রতাকে বাঁচিয়ে দিল। রাতের বেলা নম্রতা চুপচাপ বসেছিল। চন্দনকে বলতে লাগলো, শাড়ি তো চুরি যায়নি, আপনি কমলাকে সব দিয়ে দিয়েছেন, বিনিময়ে কোনো টাকা নেননি। চন্দন বলতে লাগলো, তুমি কিভাবে জানলে। কমলা বলল, আমি জানি। সৌম্যতা চন্দনকে জিজ্ঞাসা করলো, আপনি কি কমলাকে এখনো ভালোবাসেন। চন্দন একথা শুনে বলল, আমি আর কখনোই কমলার কাছে যাব না। এদিকে চন্দন আর সৌম্যতা তাদের বন্ধক যাওয়ার সকল জিনিসগুলো ফেরত আনতে লাগলো এবং সকলের মুখে হাসি ফুটল। তারা এত বছর যা কষ্ট করলো তা তারা এই ব্যবসার মাধ্যমে পুষিয়ে নিয়েছিল অনেকটাই। চন্দনের পাশের বাড়ির আত্মীয়রা আসলো চন্দনের দোকানে।
শাড়ি নেওয়ার আর এক গর্ভবতী মেয়েকে নিয়ে আসলো। তার জন্য মূলত শাড়ির জন্য আসা হলো তাদের দোকানে, কিন্তু তার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। সে যে নামগুলো বলছিল তা সবই কলকাতার শাড়ি, যা চন্দনের দোকানে ছিল না, এবং বলতে লাগলো যে এই শাড়ি আনলেই তো পারো। তখন সৌম্যতা বলে উঠলো যে এত দূর থেকে শাড়ি। তখন ওই মেয়েটি বলল, তোমাদের পাশের দোকানেই তো কলকাতা থেকে শাড়ি নিয়ে এসেছে, তোমরা চাইলেই পারো। এদিকে সৌম্যতা রাতের বেলা বসলো যে কি কি শাড়ি আনা যায়। তারপর তার পিসির মা সব লিখা লিখে দিল। সৌম্যতা অবাক হয়ে তাকিয়ে থাকলো। তার পিসিমা বলতে লাগলো, তোমরা কি আমাকে অশিক্ষিত ভেবেছিলে? আমি পড়াশোনা করেছি, বুঝেছো? তারপর সৌম্যতা তার পিসিমাকে খাতাটা দিল। পিসিমা দেখলো যে তার হিসাবে গরমিল আছে। এদিকে চন্দনকে সৌম্যতা রেডি করে দিচ্ছিল। চন্দনের যেতে ইচ্ছে করছিল না, তারপর তাকে পাঠালো। চন্দন যাওয়ার আগে সৌম্যতাকে কিছুই বলে গেল না। এদিকে চন্দনের বড় দাদা এই বলে বেড়াচ্ছিল যে মেয়ে মানুষ কি পারে? এখন চন্দন কলকাতা গেছে, এখন সব আমাকেই দেখতে হবে। চন্দনের দোকানে একজন রেগুলার কাস্টমার আসলো তার মেয়ের বিয়ের জন্য। সেখানে 45 টাকা লেখা ছিল শাড়ি। চন্দনের দাদা চালাকি করে 145 টাকা লিখে দিল। এদিকে সৌম্যতার শাশুড়ি তাকে বলতে লাগলো, তোমার দাদা যে গেল, তুমি একটু খোঁজ খবর রেখো, সে কি না কি করে বসে। তারপর সৌম্যতা পরের দিন তাদের দোকানে গেল এবং দেখতে পেল কি যেন হয়েছে। দোকানের ভিতরে ঢুকতেই দেখতে পেল যে শাড়ি নিয়ে সমস্যা। 45 টাকার জায়গায় 145 টাকা। সৌম্যতা সব দোষ নিজের উপরে নিল এবং বলল, আমারই ভুল হয়েছে, ভুলেই আমি 100 লিখে দিয়েছিলাম। তারপর সৌম্যতা শাড়িটা তাদের উপহার স্বরূপ দিল। এদিকে পিসিমা নম্রতাকে জিজ্ঞাসা করছিল ছেলেটাকে। নম্রতা বলল, কোন ছেলে? আমি কোনো ছেলেকে দেখিনি। পিসিমা বলল, আরে তুই যে বাড়ি ফেরার পথে তোর পিছন পিছন যে ছেলেটা আসে, প্রতিদিন তোর জন্য অপেক্ষা করে। কিন্তু নম্রতা কিছুই বলে না। কয়েকদিন পরে কলকাতা থেকে চিঠি এলো। চিঠিতে সবার খোঁজ খবর নিল চন্দন, কিন্তু সৌম্যতাকে কোনো চিঠিই পাঠালো না, বা জানতেও চাইল না সৌম্যতা কেমন আছে বা ভালো আছে কিনা। এদিকে দেখা গেল নম্রতা সে ছেলেটাকে দেখতে পেল যে তার পিছন পিছন আসলো। সেটা কিছু বলতে চাইলো, কিন্তু ট্রেনের শব্দে কিছুই বুঝতে পারলো না। পিসিমা প্রতিদিনই নম্রতার কান ভারী করতে থাকে, কিন্তু নম্রতা কিছুই বলে না। এদিকে নম্রতার কাজেও মন বসে না। সে প্রায় সময় মনমরা হয়ে বসে থাকে, কি যেন চিন্তা করে। সে কাজেও ঠিকমতো মন বসাতে পারে না, প্রায় সময় সে চিন্তিত থাকে। একদিন পিসিমা সৌম্যতাকে ডাকলো এবং বলল, সে এসেছে, তোর জন্য গোলাপ ফুল নিয়ে যা। তখন সৌম্যতা গেল এবং ছাদে দেখতে পেল আসলে সে এসেছে। প্রতিদিন সকালে গোলাপ ফুল দিয়েই চলে যেত। সৌম্যতা কাছে গিয়ে দেখতে পেল যে গোলাপ ফুল পড়ে আছে। সৌম্যতা সে ফুলটা নিয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু সে আসলো না। এদিকে দোকান বন্ধ করে দেওয়ার পরে অনেক ঝড় শুরু হলো। সৌম্যতা দেখলো যে সে পুরুষটি সৌম্যতাকে কিছু বলছিল, কিন্তু সৌম্যতা কোনো কিছুই সুযোগ দিল না। সে বাড়ি চলে আসলো এবং দেখতে পেল চন্দন এসেছে। সে চন্দনকে জড়িয়ে ধরল। চন্দন কিছুই বুঝলো না যে কি হয়েছে। চন্দন ভেবেছে নম্রতা তার জন্য গোলাপ ফুল রেখেছে, কিন্তু নম্রতা তা ফেলে দিল। তারপর দেখা যায় 1953 সালের প্রেক্ষাপট। তাদের ঘর আলো করে এক মেয়ে জন্ম নেয়। তার নাম রাখা হয় শেফালি। আর তার জন্মের পরে বড় বউয়ের যে রোগ ছিল তা সেরে যায়। শেফালি জন্মের পর লতা আর পিসিমাকে দেখে না, কিন্তু শেফালি ঠিকই পিসিমাকে দেখতে পায়। তারপর 1971 সাল দেখানো হয়। তার বড় মা তাকে ঢিঙ্গি মেয়ে বলেই ডাকত। সে তার বড় মার হাতে বানানো পায়েস খেলো এবং দেখা গেল লতাকে। লতা তার আলমারি থেকে বের করে শেফালিকে একটা গয়নার বাক্স দিল, কিন্তু শেফালি নিল না। তারপর দেখা গেল সে কলেজ থেকে বাড়ি ফিরছিল এবং পিসিমাকে। এখন লতা আর পিসিমাকে দেখে না। শেফালি পিসিমাকে দেখতে পায় তার জন্মের পর থেকে। পিসিমা শেফালির সাথে অনেক গল্প করতে লাগলো এবং বলতে লাগলো যে যুদ্ধর কি খবর। তারপর শেফালি
তার এক বন্ধুর সাথে দেখা করতে গেল। শেফালি তাকে খুব পছন্দ করত। যুদ্ধের সময় শেফালি তাদের সঙ্গেই ছিল এবং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিচ্ছিল। তারপর শেফালি এবং পিসিমাকে দেখানো হয়। পিসিমা কাঁদতে লাগলো, কারণ তার ফরিদপুরে বাড়ির কথা হঠাৎ মনে পড়ল। সে তার বিয়ের পরে একবারই গিয়েছিল, তারপর আর যাওয়া হয়নি। তার ফরিদপুরে বাড়িতে পাক সেনারা আস্তানা গড়েছে, তাই সে শেফালিকে বলতে লাগলো। এদিকে শেফালি তার বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলো। শেফালি বসে বই পড়ছিল এবং অপেক্ষা করছিল, এবং কোথা থেকে একটা চিঠি এসে তার কাছে গেল। শেফালির ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। একদিন সকালবেলা এক লোককে দেখেছিল ফুল হাতে। লোকটি তাকে হাতে গোলাপ ফুল দিয়ে চলে যায়, আর আসেনি। তারপর দেখা যায় লতাকে। লতা দেখলো তার আলমারিটা খোলা এবং গয়নার বক্সের মধ্যে গয়না নেই। সেখানে শেফালির একটি ছোট চিঠি, এবং তারপর দেখলো অনেকগুলো চিঠি। হঠাৎ করে লতার জানে কি হলো। লতা চিঠিগুলো নিয়ে ছাদে চলে গেল এবং চিঠিগুলো পড়তে লাগলো। পড়তে পড়তে তার পুরনো দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। লতা অঝরে কাঁদতে লাগলো। আর এদিকে শেফালি সে গয়নাগুলো মুক্তিযোদ্ধাদের জন্য দান করে দিল, আর পিসিমা মুক্তি পেল এত বছর পরে, কারণ তার গয়নাগুলো ভালো কাজে ব্যয় হয়েছে। এখানে শেষ হলো গয়নার বাক্স মুভিটি।